নমস্কার, সালাম আলাইকুম। এনবিটিভির পর্দায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রফিকুল। আজকে আমরা এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব পেয়েছি, যিনি দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে আছেন। বিভিন্ন সময় তিনি রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কখনো বিধানসভা নির্বাচনে, কখনো কলকাতা কর্পোরেশনের নির্বাচনে। বর্তমানে তিনি ভারতীয় ন্যায়নীতি মঞ্চের সভাপতি হাজী কাউসার আলী মল্লিককে আমরা পেয়েছি। দাদা, আপনাকে এনবিটিভির পর্দায় স্বাগত। আপনাদেরও স্বাগত জানাচ্ছি। শুধু আপনাদের নয়, যত সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকের শ্রীবৃদ্ধি কামনা করছি এবং স্বাগত জানাচ্ছি। আজ সোশ্যাল মিডিয়াগুলো আছে বলে সাধারণ মানুষ, শোষিত বঞ্চিত মানুষ বিভিন্ন খবরগুলো জানতে পারছে। কারণ গদি মিডিয়া, দালাল মিডিয়া এরা সাধারণ মানুষের খবর করে না। এরা কোথায় সুশান্ত কী করলো, কোথায় কঙ্কনা রাওয়াত কী আছে, সেই নিয়ে সারা দিন রাত বক 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 করে চলেছে। মানুষের যে প্রকৃত সমস্যাগুলো তুলছে না। এই জন্য এই সোশ্যাল মিডিয়াগুলো আজকের দিনে প্রচণ্ড দরকার। আপনারা এগিয়ে যান, আপনাদের দীর্ঘায়ু ও শ্রীবৃদ্ধি কামনা করছি। রাজনীতি কবে থেকে শুরু করেছেন, কীভাবে রাজনীতিতে এসেছেন? এই যে বললেন, রাজনীতি আমার স্কুল লাইফ থেকে। আমি যখন ক্লাস 5-এ পড়ি, খুব ছোট্ট, আমার ভগ্নিপতি বিটি রোডে একটা বড় ফ্যাক্টরিতে উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল তখনকার দিনে। যে দেখছি একদিন কাঁচতে হাতুড়ি আলকাতরা দিয়ে আঁকছে দেওয়ালে আর লিখছে কি স্লোগানটা আমি ভুলে গেলাম, সেগুলো লিখছে। সেইখান থেকে আমার রাজনীতি শুরু। আমার সৌভাগ্য বলুন, আমি বিভিন্ন নেতার সংস্পর্শে এসেছি। আমার দেশের বাড়ি হলো হাওড়া জেলা জগৎবল্লভপুর থানার গোবিন্দপুর গ্রামে। সেটা ছিল পাঁচলা বিধানসভা কেন্দ্র। সেখানে আমি কংগ্রেসের জোড়া বলদেও দেখেছি, গাই বাছুর দেখেছি। আর ফরওয়ার্ড ব্লকের নানু ঘোষ, ওয়ান অফ দ্য ডেঞ্জারাস পারসন, নোটোরিয়াস পারসন ছিল, যার নাম ভালো নাম ছিল বুঝি বিভূতিভূষণ ঘোষ। ওনার কাঁধে চেপেও ঘুরেছি। উনি যখন ইলেকশানে জিতলো, ওই 6.5 ফুটের মানুষটি আমাকে কাঁধে নেয়, যত ফুলের মালা আমার গলায় পড়ে। কারণ তখন ওই সবার সাথে আমিও বাচ্চা ছেলে ফরওয়ার্ড ব্লক ওই সিংহ মার্কা ছবি নিয়ে, কাস্তাতুড়ির ছবি নিয়ে ঘুরতাম। সেইখান থেকে আমার রাজনীতি শুরু, ক্লাস 5 থেকে। তখন আমার রাজনীতি কি বুঝি না। হ্যাঁ, আমি তারপরে সিপিএমের সাথে যুক্ত হই। সিপিএমের তালতলা লোকাল কমিটির মেম্বার ছিলাম এবং চৌরঙ্গি ডিওয়াইএফের সেক্রেটারি ছিলাম। সারা পশ্চিমবাংলার মানুষ যখন কংগ্রেস ছেড়ে সিপিএমের মধ্যে ঢুকছিল, তখন আমি সিপিএম ছেড়ে বেরিয়ে এলাম লাথি মেরে। কারণ দেখলাম সিপিএমটা মেয়েকই সিপিএম, এর মুখে এক কথা, বাস্তবে মুসলিম বিরোধী কথা। সেই সময় প্রথম কলকাতা কর্পোরেশনে কিছু লোক নিচ্ছিল, 350 থেকে 400 লোক। তো আমাদের প্রত্যেকটা পার্টি মেম্বারদের কিছু ব্রাঞ্চে অ্যালটমেন্ট করে দিয়েছিল। আমাদের ব্রাঞ্চ থেকে আমি কিছু আমাদের এই সংখ্যালঘু বঞ্চিত শোষিত মানুষের নাম রেকমেন্ড করেছে। তখন আমাকে আমাদের এলসিএস দীপেন ঘোষ, যিনি এমপি ছিলেন, ওর ভাই ছিল লোকাল কমিটির সেক্রেটারি। আর তুমি খালি মুসলমান করো। আমি কি মুসলমানরা কি কর্পোরেশনের চাকরি পেতে পারে না? 4th ক্লাস স্টাফে চাকরি পেতে পারে না? এই নিয়ে ওদের সাথে দ্বন্দ্ব, আমি সিপিএম ছাড়লাম। দেখলাম এরা নামে মুসলমানের কথা বলে, কিন্তু এরা আরএসএস জনসংঘের চোখ, ডেঞ্জারাস। কারণ 34 বছর সিপিএমের জমানায় পশ্চিমবাংলার মুসলমানদের যে ক্ষতি হয়েছে, ভারত স্বাধীন হবার পরও পশ্চিমবাংলার মুসলমানদের এত ক্ষতি হয়নি। যদি তথ্য চান, সমস্ত তথ্য পরপর দিয়ে দেবো। দিতে গেলে আপনাকে 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, তারপরেই প্রথমে ঠিক ছিল 62 নম্বর ওয়ার্ডে সিপিএমের ক্যান্ডিডেট আমি হব। দেখলাম হঠাৎ করে সিপিএমের ক্যান্ডিডেট হলো ফয়জান আহমেদ। উনি হামদর্দ
যে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, তাদের আত্মীয়, জীবনে সিপিএমের ঝান্ডা ধরেনি, মেহনতি মানুষের কথা বলেনি, উপরন্তু তার ফ্যাক্টরিতে মেহনতি মানুষের ওপরে গুন্ডাবাজি চালিয়েছে, ইউনিয়ন ভেঙে দেওয়ার জন্য পুলিশ লেলিয়ে দিয়েছিল, তাকেই টিকিট দেওয়া হলো। তখন আমি পার্টিতে প্রতিবাদ করি, তখন আমি পার্টি ছাড়িনি এবং আমার ব্রাঞ্চের, আমার এলাকার যেসব সিপিএমের কমরেডরা ছিলেন, মেম্বাররা ছিলেন, বললো মল্লিক ভাই, তখন আমি মল্লিক ভাই নামে এই কলকাতা 16 তালতলা, আলিমুদ্দিন স্ট্রিট, কলিন্স লেন, কলিন স্ট্রিট, ডক্টর লেন, আব্দুল হালিম লেন, হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ারে মল্লিক ভাই নামে পরিচিত, তুমি দাঁড়াও, আমরা তোমার সাথে আছি। পরবর্তীকালে দেখি তারাও পাল্টি খেয়ে গেল, কিন্তু আমি নিজের আদর্শ থেকে বিচ্যুত হয়নি। আমি নির্দয় হিসেবে কন্টেস্ট করলাম। আমাকে সমর্থন দিতে এগিয়ে এলো জননেতা AKM হাসানুজ্জামান, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের উনি সভাপতি ছিলেন। তার সঙ্গে এগিয়ে এলেন প্রাক্তন মেয়র শ্যামসুন্দর গুপ্ত, সন্তোষ রানা, নকশাল লিডার ভাস্কর নন্দী, নকশালদের তাত্ত্বিক নেতা। আমরা তখন একটা ডেমোক্রেটিক ফ্রন্ট করেছিলাম, সেই সময় করে কন্টেস্ট করেছিলাম। যদি আমি জিততে পারিনি ঠিক কথা, কিন্তু সিপিএমকেও জিততে দিইনি ওই দিন। হ্যাঁ, ওই দিনে কংগ্রেসের জান মাহমুদ জিতেছিল। তারপরে খুব সম্ভবত 1976 বজবজ বিধানসভা কেন্দ্রে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ক্যান্ডিডেট হিসাবে এই ডেমোক্রেটিক ফ্রন্টের সমর্থিত ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ মনোনীত ক্যান্ডিডেট হয়েছিলাম। তখন আমার প্রতিদ্বন্দ্বী ছিল কংগ্রেসের লাল বাহাদুর সিং এবং সিপিএমের সারা ভারত কৃষক সমিতির সভাপতি ক্ষিতিরায় বর্মন। লাল বাহাদুর সিং কিছু ভোটে হেরেছিল, ক্ষিতিরায় বর্মন জিতে গেছিল। তারপরে আমার উপর এক পাশবিক অত্যাচার হয়, সেটা 1991 সালে। আমার এই হাত পা ভেঙে গুড়িয়ে দেয়, আমার মাথায় টাঙি মারে, বজালা মারে। আমার এই শরীরটা দেখছেন, 1991 সালের নভেম্বর মাসেই ছিল সেই ঘটনা। আমাকে মেরে ফেলে দিয়েছিল এই সিপিএমের হারমাদরা, এমনকি আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। আমার 4 বছরের কন্যাকে ওরা জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, তার দুটো পা পুড়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখলাম এরা মুসলমানদের নিয়ে শুধু, সংখ্যালঘুদের শুধু বিজেপি বা অন্যান্য সুরসুরুনি দিয়ে নিজেদের আখের গোছায়। তখন আমি দেখলাম ছেলে মেয়েদের শিক্ষিত করতে হবে, পিছিয়ে পড়া শুধু মুসলমান বলে নয়, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, দলিত, এই পিছিয়ে পড়া সম্প্রদায়কে শিক্ষার আলোয় আনতে হবে। আমি শিক্ষা আন্দোলনের সাথে যুক্ত হই। শিক্ষা আন্দোলনের সাথে যুক্ত হয়ে এই আপনার দক্ষিণ 24 পরগনার শিশু বিকাশ একাডেমি, মুন্সি আবুল কাসেমের নেতৃত্বে শিশু একাডেমির সঙ্গে, শিশু বিকাশ একাডেমির সঙ্গে যুক্ত হই। একমাত্র পশ্চিমবাংলায় প্রাইভেট স্কুলের মধ্যে, সংখ্যালঘু স্কুলের মধ্যে মাইনরিটি স্ট্যাটাস প্রাপ্ত, পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত অনুদানবিহীন স্কুল। এই আল আমিন মিশন বলুন, মৌলানা আজাদ একাডেমি বলুন, আল ইলাল মিশন বলুন, রহমতে আলম মিশন বলুন, এরা কোনোটাই স্কুল নয়, সরকার অনুমোদিত নয়, এরা একটা কোচিং সেন্টার। শিশু বিকাশ একাডেমি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল এবং বিএড কলেজ করেছি। পরবর্তীতে আমি এই শিক্ষা আন্দোলন করে এবং কি আমার নিজের ছেলে মেয়ে তো করে ওই প্রতিষ্ঠানকে দাঁড় করাবার জন্য ওখানে ভর্তি করলাম। আমাদের স্লোগান ছিল শুধু কি 5 তলার ছেলে মেয়েরাই লেখাপড়া শিখবে, গাছতলার ছেলেরা লেখাপড়া শিখবে না। আমরা শিশু বিকাশ একাডেমিতে কোনো রকম স্ক্যানিং করে ছেলে নিতাম না যে যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তাদের, না। আমাদের স্লোগান ছিল ভালোকে তো ভালো সবাই করবে, খারাপকে ভালো করা। তো শিশু বিকাশ একাডেমি আপনারা বিভিন্ন সময় পত্র পত্রিকায় দেখে থাকবেন, খুব ভালো রেজাল্ট করে এবং সরকার অনুমোদিত। কিন্তু দুঃখের বিষয়, উইদাউট এনি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, অনুদানবিহীন। এখানেই আমাদের লড়াই, সেখানেও চলছে। আজ যদি মিড ডে মিল অন্যান্য স্কুলের ছেলেরা পায়, আমরাও তো সরকার অনুমোদিত স্কুল শিশু বিকাশ একাডেমি, এই ওটা বন্ধ করতে হবে।
ওইগুলো পাচ্ছে না কেন, কেন অনুদান দেওয়া হচ্ছে না? হ্যাঁ, শিক্ষা আন্দোলনের পরে আমি বিভিন্নভাবে বিভিন্ন সময় চেষ্টা করেছি শোষিত বঞ্চিত মানুষকে নিয়ে একজোট হয়ে এই তথাকথিত মানববাদীদের, ব্রাহ্মণবাদী দলেদের, বিজেপির, সিপিএমের, কংগ্রেসের মোকাবেলা করার জন্য একটা তৃতীয় ফ্রন্ট করার। সেই আন্দোলনের মিল আপনারা জেনে থাকেন, মিল্লি ইত্তেহাদ পরিষদ হয়েছিল। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে আমরা অনেক আশার আলো দেখেছিলাম। তোয়া সিদ্দিকী সাহেব এসেছিলেন, কামরুজ্জামান ছিল, জামাত ইসলামী ছিল, তখন জামাত ইসলামের ওয়েলফেয়ার পার্টি তৈরি হয়নি। এছাড়া ক্ষুদ্র ক্ষুদ্র অনেক সংগঠন নিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু সর্ষের মধ্যেই ভূত, কি করা যাবে? কারণ আমি কাউকে খারাপ বলবো না, সর্ষের মধ্যে ভূত, এখান থেকে বুঝে নিন। নিয়ে আমাকে 2011-তে বললো আমি এই রাজারহাট নিউ টাউনে দাঁড়াতে চেয়েছিলাম। তখন আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল লীগের পশ্চিমবাংলার রাজ্য সভাপতি ছিলেন, এই ভদ্রলোকের নামটা ভুলে যাচ্ছি, পরে বলছি। আগে বললেন কাউকে কাউকে ইসমাইল হতে হবে, সেলিম মক্কর চাইছে, রাজারহাট ছেড়ে দাও। নো প্রবলেম, আমি ইলেকশন দাঁড়াবোই না, সব রকম সহযোগিতা করব। কারণ যারা বলে রাজনীতি আলাদা, ধর্মনীতি আলাদা, আমি মনে করি তারাই প্রকৃত দেশের শত্রু, মোনাফেক, কমপ্লিটলি মোনাফেক। ভারতীয়, তারপরে হ্যাঁ বলে নিই বাবা, আমি 2011-তে ওই বৎসরেই দেবঙ্গের কিছু লোক এসে ধরলো, ক্যান্ডিডেট হলাম। যে দেখি আমারই স্নেহভাজন, আমার নেতা জননেতা এ কে এম হাসানুজ্জামানের পুত্র ডক্টর নুরুজ্জামান তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছে। আমার বন্ধু বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লকের মন্ত্রী, সমবায় মন্ত্রী খুব সম্ভবত ছিলেন, উনিও ক্যান্ডিডেট। তো আমাকে অনেকটাই সেই ক্ষেত্রে নুরুজ্জামানের স্বার্থে, বিজেপিকে রোখার স্বার্থে, জননেতাকে সম্মান জানাতে, তার পুত্রকে সাপোর্ট করার জন্য অনেকটা পিছিয়ে আসতে হয়েছিল। তারপরে আবার 2016 ইলেকশান এলো। 2016 ইলেকশানে আমডাঙ্গার ল্যান্ড লুজাররা এসে ধরলো। আমি ক্যান্ডিডেট হতে চেয়েছিলাম না, ক্যান্ডিডেট হলাম। ক্যান্ডিডেট হওয়ার পরে, কারণ আমাদের ল্যান্ড লুজারদের 22,000-এর মতো মেম্বার ছিল, 22,000 মেম্বারের যদি 3টে করেও ভোট হয়, 66,000 ভোট আমরা কেটে নিতাম। প্লাস তৃণমূলের বিক্ষুব্ধ একটা অংশ আমার কাছে এসেছিলো, আমার বাড়িতে ওখানকারের ব্লক সভাপতি থেকে শুরু করে জেলা কমিটির মেম্বার টেম্বার, পঞ্চায়েত কর্মদক্ষ সবাই এসছে। সব হোক, রফিকুর রহমান যাতে ক্যান্ডিডেট নয়, আপনি ক্যান্ডিডেট হন, আমরা সব রকম সহায়তা সহযোগিতা করব। তারপরে আমি দাঁড়ালাম 2011-য়, নির্দল হিসেবেই দাঁড়িয়েছিলাম। দাঁড়াবার পরে এই রফিকুর রহমান সাহেব একদিন, ওদের মহা মিছিল ছিল সন্তোষপুরে, আমার গাড়িটা আটকে গেছে, আমি চিনতাম না। উনি একটা সিম্পল ড্রেসে, এটা যেমন সাধারণ মানুষ থেকে এই সাহেবের গাড়িকে ছেড়ে দাও, ছেড়ে দাও, মিছিলে আটকাও না। পরবর্তীকালে জানতে পারলাম আমার গাড়িতে যিনি বললো ইনি বর্তমানের বিধায়ক এবং কন্টেস্ট করছে। ওনার প্রতি আমার একটা শ্রদ্ধা জাগলো। পরবর্তীকালে ইলেকশনের আগে উনি আমার বাড়িতে এলেন, ভাই আমার এবারে নামটা তুলতে হবে, আপনি যেগুলো শুনছেন এগুলো একদম ভিত্তিহীন কথা। ব্লক কমিটির প্রেসিডেন্ট, তৃণমূলের বহু নেতা কেতা এখানে এসেছিল। তখন অফিসিয়ালি নাম উইথড্র করার সময় চলে গেছে। আমি ঠিক আছে, আপনি যদি মানুষের স্বার্থে, মানবতার স্বার্থে, ন্যায় নীতির পক্ষে কাজ করেন, নিশ্চয়ই সমর্থন দেবো, সহযোগিতা করব, দোয়াও করব, এবং আপনার যাতে সুবিধা হয়। ওই ধাদ্দাবাদ যিনি ইলেকশান এজেন্ট হয়েছে, আমি তাকে উইথড্র করছি। তারপরের দিনেই দত্তপুকুরে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে এই বালুবাবু, মানে কি জ্যোতিপ্রিয় মল্লিক, মুকুল রায়, চিরঞ্জিত দেব ছিল। আমার মতোই একজন দাড়িওয়ালাকে, যিনি ভূমি রক্ষা লুজার কমিটির প্রেসিডেন্ট ছিল, হাজি মনোয়ার আলীকে দাঁড় করিয়ে
ওনারা প্রচার করলেন কৌসার আলী মল্লিক তৃণমূলে যোগদান করেছে। ওই স্টেজেই কৌসার আলী মল্লিক জিন্দাবাদ, মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ ইত্যাদি ইত্যাদি স্লোগান উঠেছিল। প্রায় হাজি মনোয়ার আলী সাহেব 1 থেকে 150 টাকার নাকি ফুলের মালা পেয়েছিল। আমাকে বিভিন্ন সাংবাদিক বন্ধু ফোন করে, কী হলো ভাই, কত টাকায় বিক্রি হলেন? মানে ক্লোজ ছিল, বন্ধুত্ব রিলেশন। আমি কী বলছি, আমি বাড়িতে শুয়ে আছি। না, আপনার তৃণমূলে জয়েন করছেন, ঝান্ডা ধরছেন, আপনার গলায় মালা পড়ছে, মালা দিয়ে বরণ করে নিচ্ছে। আপনারা সাংবাদিক, আপনাদের উচিত তদন্ত করে দেখা। আমি ভাই বাড়িতে শুয়ে আছি, আমি তৃণমূলে জয়েন করিনি, তবে রফিকুর রহমানের জন্য আমার দোয়া সমর্থন এবং আমার অনুগামীদেরও বলেছি তোমরা ওনাকে সাপোর্ট করো, তবে কোনো অর্থের বিনিময়ে নয়, কোনো কিছুর বিনিময়ে নয়। ওরা আমাকে অনেক প্রলোভন দেখিয়েছিল, কোনো প্রলোভনে আমাকে টলাতে পারেনি। হ্যাঁ, তার মাঝে আমি করেছিলাম ভারতীয় ন্যায় বিচার পার্টি। এই আমার এই বাড়িতেই ওই চাষার বেটা বলে যিনি খ্যাত, লাংলার বেটা এসছিলেন, দীপক মজুমদার এসছিলেন, এক্স-MLA তৃণমূলের, এবং উনি তৃণমূলের অরিজিনাল ফাউন্ডার প্রেসিডেন্ট অফ তৃণমূল অফিসিয়ালি, তিনিও ছিলেন। চাষার বেটা বলল, ভাই অতীতে অনেক ভুল করেছি, হজ করে এসছি, আর CPM করব না, CPM মুসলমানদের শত্রু, আর কালীঘাটের ময়না সত্য কথা কয় না, আসুন আমরা পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করি। তো আমি আমার জান প্রাণ লড়িয়ে দিয়ে আমি ওনার ওই ন্যায় বিচার পার্টির একজন ফাউন্ডার মেম্বার ছিলাম, সেক্রেটারিয়েট মেম্বার ছিলাম, অনেক কিছু হলো। পরবর্তীকালে ওই ল্যাংলার বেটা বলুন, চাষার বেটা বলুন, যে জীবনে কোনো দিন নাঙল ধরেনি, নিজেকে আরে চাষার বেটাকে তো চাষ করতে হবে, কোনো দিন নাঙল ধরেনি, কোনো দিন কোদাল ধরেনি। মানুষকে ধোকা দিয়ে চাষার বেটা সাজলেও চাষি হওয়া যায় না। পরে উনি তৃণমূলের কাছে বিকিয়ে গেলেন, ন্যায় বিচার বিসর্জন দিয়ে অবিচার অন্যায়ের মধ্যে জড়িয়ে পড়লেন। তারপরে 2016 উনিও কন্টেস্ট করলো ভাঙড় থেকে, আমিও কন্টেস্ট করলাম আমডাঙ্গা থেকে। 2016 থেকে রফিকুর রহমান সাহেব ওনার ওখানে কোনো সোশ্যাল সামাজিক কাজকর্ম হলে আমাকে ইনভাইট করতো, যেতাম। একদিন শেষের একটা ঘটনা বলছি, উনি ঈদেতে ঈদ বস্ত্র বিতরণ করবে, রাত্রিবেলা ওনার ভাই আবু তাহের, ভাই কেমন আছেন? ভালো, আপনাদের খবর? ভালো। বলো ভাই কালকে একটু আসুন না, ভাই বলছিলেন, বলতে ভুলে গেছে, আমাদের ঈদ বস্ত্র বিতরণ হচ্ছে, অর্জুন সিং থাকবে, দীনেশ ত্রিবেদী থাকবে, তারপরে আপনাদের নির্মল ঘোষ থাকবে, আপনি একটু আসুন, যদি পারেন কিছু শাড়ি টাড়ি। আমি রাত্রি 10:30 11টা বাজে, এখন কোথায় থেকে কী করবো, তবু আর পরিচিত একটা শাড়ির দোকানওয়ালার কাছে যেয়ে বাড়ি থেকে তুলে কিছু শাড়ি লুঙ্গি নিয়ে গেলাম। যাবার পরে সেই অনুষ্ঠানে ওনারা আমাকে যথেষ্ট সম্মান দিয়েছিলেন, কিন্তু মা বাবা মানুষের যে দুর্দশা দেখলাম, ওই দিন গাড়িতে ফিরতে ফিরতে আমার সাথে 4-5 জন সঙ্গী ছিল, আমরা গাড়ির মধ্যে বসেই নাম ঠিক করলাম ভারতীয় ন্যায় নীতি মঞ্চ, সিম্বল ঠিক করলাম 65% সূর্য, 35% চন্দ্র তারা করে আমাদের পার্টির লোগো ঠিক করলাম। করে 27শে রমজান এখানে আবার আমি একটা বস্ত্র বিতরণ ইফতারি পার্টি দিলাম, কিন্তু সেদিন আমি রফিকুর রহমান সাহেবকে ইনভাইট করেছিলাম, আসেননি। যাই হোক, ওই দিন থেকেই আমার ন্যায় নীতি মঞ্চের যাত্রা শুরু। দেখলাম এই অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে একমাত্র ন্যায় নীতি এটাকে ঠেকাতে পারে। কারণ রাজনীতিকে, এই কুরাজনীতিকে, এই নীতিবিরোধী রাজনীতিকে, অসামাজিক রাজনীতিকে ঠেকাতে পারে এক ন্যায়ের রাজনীতি। তো কলমের লড়াই হবে কলমের সাথে, লাঠির লড়াই হবে লাঠির সাথে, মল্লযুদ্ধ হবে মল্লযোদ্ধার সাথে। তাই এই যে ধান্দাবাজের রাজনীতিকে পরাস্ত করতে গেলে
একটা ন্যায়ের কম বেশি 1450 বছর আগে। তিনি যেমন মসজিদে নববীর মধ্যে সালাত সিয়াম কিয়াম করেছিলেন, ঠিক সেইভাবে পৃথিবীর অর্ধেক দেশ পরিচালনা করেছিলেন। সেটা ছিল ন্যায়ের নীতি, ন্যায়ের রাজনীতি। তিনি এনেছিলেন সকলের সমান, কোনো ভেদাভেদ না। আর এখন মৌলবীরা বলে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। এরাই হলো এজিদপন্থী, এরাই হলো মবিয়াপন্থী, এরা হলো ইহুদি নাসারাপন্থী। কারণ দেখবেন মুসলমানদের মধ্যে আজ ঐক্য নাই। সিরিয়ায় বোম মারতে অমিত শাহ নরেন্দ্র মোদী যাচ্ছে না, ইরানে বোম মারতে দিলীপ ঘোষ যাচ্ছে না। এই এজিদপন্থীরাই আমাদের মধ্যে বিভেদ করে দিয়েছে, হাদিসের নাম করে সমস্ত জাল হাদিস চালাচ্ছে। হ্যাঁ, আমরা ইতিপূর্বে আইসেন প্রায় 3 মাস আগে আমার এখানে মিট দ্য প্রেস করে আমরা 99টা সিটে ক্যান্ডিডেট দেবো বলে ঘোষণা করেছিলাম। তারপরে বিভিন্ন মানুষের এত সাড়া পাচ্ছি, হয়তো এই 99টা 219-এও চলে যেতে পারে, 219টাও ক্যান্ডিডেট দিতে পারে। এই রাজ্যে বিজেপির বাড়বাড়ন্ত তো আজকে নয়, এই বিজেপির সুরসুরুনি দিয়ে কংগ্রেস আমাদের শোষণ করে গেছে, বামফ্রন্ট 33, 34, 35 বছর শোষণ করেছে, আর তৃণমূলও তাই করছে। সেই মূলো ঝুলিয়ে রেখে, গাদের সামনে মূলো ঝুলিয়ে রেখে আমাদের ব্যবহার করছে। বিজেপি তো সেদিনে, তার আগে ছিল জনসংঘ, আরএসএস। এরা তো জনসংঘ আরএসএসের পোস্টার বয়। বিজেপিকে বলে নাকি সাম্প্রদায়িক দল। সাম্প্রদায়িক দল নির্বাচন কমিশন স্বীকৃতি দিতে পারেনি। আর যদি সাম্প্রদায়িক দল হয়, কেন টিএমসি, কেন কংগ্রেস বা অন্যান্য বিরোধী যারা রাজনৈতিক দল রয়েছে নির্বাচন কমিশনারের দপ্তরে যাচ্ছে না কেন, মামলা করছে না কেন ওদের বাতিল করার জন্য? এরা শুধু সংখ্যালঘু দলিতদের শোষণ করে চাপে রেখে নিজেদের ভোট ব্যাংক করার জন্য, গদি বাঁচাবার জন্য এই কথাগুলো বলে। বিজেপি যে সাম্প্রদায়িক দল হলে তাকে ব্যান করার জন্য কেন ইলেকশন কমিশনারে অ্যাপিল করছে না, কেন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যাচ্ছে না? দেখুন, আমি বিজেপির ব্যাপারটা বলিনি। বিজেপির মধ্যে সব আরএসএসের পোস্টার বয়, যেটা সাম্প্রদায়িক দল, বিভেদকামী শক্তি। ওরা শুধু মুসলমানদের শেষ করতে চায় না, এরা ভারত মাতার যে ঐক্য, সংহতি, সৌভ্রাতৃত্ব আছে, ভারতের রীতিনীতি যে আছে, কৃষ্টি কালচারকে এরা নষ্ট করে দিতে চায়। এরা ধর্মের জিকির বলে, হিন্দু বলে তো কোনো ধর্মই না। এই হিন্দু মুসলমান ভাগ করে এই জমি হাঙ্গরের দল আরএসএসের, এই লুটেরার দল পশ্চিমবাংলা ডিটেনশন করে পশ্চিমবাংলার বাঙালির, তথা বাঙালি বলতে সে মুসলমান হতে পারে, শিডিউল কাস্ট হতে পারে, শিডিউল ট্রাইব হতে পারে, এদের জমি জায়গাগুলোকে গ্রাস করার জন্য এনআরসি, এনপিআর, কায়ের নামে চক্রান্ত করছে। যেমন আপনারা আসামে দেখে থাকবেন, খুব দুঃখজনক ঘটনা, বেদনাজনক ঘটনা। 17 লক্ষ লোককে এনপিআর, এনআরসি করেছিল, সংক্ষেপে বলছি। তার মধ্যে 14 লক্ষ হিন্দু। এখানেও 3 থেকে 4 কোটি লোককে ওরা এনসিআর, এনআরপি দিয়ে বহিষ্কারের তোড়জোড় করেছিল, এবং ভারত মাতাকে দুটুকরো করার আবার ওরা পরিকল্পনা করছে। তো আমরা চাই অখণ্ড ভারত। আমরা চাই যে ভারতের সংবিধান বাবা সাহেব ভীমরাও আম্বেদকর রচনা করেছেন, যারা আছে সংখ্যায় যত, সব কিছুতে ভাগ তাদের তত। ডক্টর ভীমরাও আম্বেদকর আমার নেতা, আমার নেতা, বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস, আমার গুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। উনি বলেছিলেন, তোর ডাকে যদি কেউ না চলে তবে একলা চলো রে। আমি ওই দুর্নীতির কাছে কোনোভাবেই দুর্নীতিবাজদের স্থান দেব না। ন্যায়নীতি হোক, সেই ন্যায়নীতির জন্য আমরা ভারতীয় ন্যায়নীতি মঞ্চ করেছি। এটা খুব তাড়াতাড়ি ভারতীয় ন্যায়নীতি পার্টি হিসাবে ইনশাআল্লাহ আত্মপ্রকাশ করবে। এই করোনার জন্য, কোভিড-19-এর জন্য একটু পিছিয়ে গেছে আমাদের পার্টির আত্মপ্রকাশ। দেখুন,
ওনারা তো কাগজে কলমে বলছে 99% করে দিয়েছে। এ নিয়ে আর আমি কি বলবো। দিদির তৃণমূলের ব্যাপারে শুনুন বিজেপির কাছে, সিপিএমের কাছে, কংগ্রেসের কাছে, আর বিজেপির সম্বন্ধে শুনুন তৃণমূলের কাছে, কংগ্রেসের কাছে। এরা মুদ্রার এপিঠ আর ওপিঠ, এরা ক্ষমতার লোভে শুধু জোট করো ঘোট করো। আরে বিজেপিকে ঠেকাতে হবে, অর্থাৎ আরএসএসকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে। এই পশ্চিমবাংলার মাটিতে এই নরখাতক ভাতৃঘাতিক যে সংগঠন আরএসএস, মোহন ভাগবতের দলকে ঠেকাতে হবে, বজরং দলকে ঠেকাতে হবে। দুঃখ লাগে, ব্যথা লাগে, তবু আমাদের উপায় নেই। এই মা মাটি মানুষের নেত্রীকে ওরা দুর্গা বলে সম্বোধন করেছিল। এমনকি আমাদের ভারতবর্ষের 1 নম্বর নাগরিক প্রয়াত প্রণব মুখার্জিও ওদের যে তেল তামাক করে এসেছিল। তো কথা হচ্ছে এই ভাতৃঘাতী দাঙ্গা রোধ করার জন্যই চাই হিন্দু, দলিত, মুসলিম ঐক্য জোট। কিন্তু আমাদের যেসব ছোট ছোট সংগঠনগুলো আছে, দুঃখ লাগে। এই কেরলের কখন বছরে 2 লাখ টাকা জাকাতের পাবো কি পেদরার পাবো 5 লাখ টাকা, কেরলের পেছনে ছুটছে, কেউ ব্যাঙ্গালোরে ছুটছে, কেউ হায়দ্রাবাদে ছুটছে, কেউ, আমি অশ্রদ্ধা করছি না কোনো যুবকের, যৌবনের যুবকদের আত্মসম্মানে ঘা দিচ্ছি না, ওদের রেসপেক্ট করেই বলছি। একমাত্র বাংলা তথা ভারতবর্ষের পরিবর্তন আনতে পারে এই যুব সমাজ, এই ছাত্র সমাজ। আমাদের তো বয়স হয়ে গেছে, এই নবযৌবনকে বলছি, বাবা তোমরা ওই নিজের পায়ে দাঁড়াতে শেখো। তোমরা এখন কম বেশি শিক্ষিত হয়েছো, হাতে স্মার্টফোন আছে, দেখো বোঝো। আজ যদি মিম আসার হতো কবে আসতো। মিমের পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট পর্যন্ত এখনো হয়নি, হয়তো আসবে। তো সেই নিয়েই কিছু আবেগপ্রাণ যুবক মিম মিম ভীম করছে। আরে নিজের পায়ে দাঁড়াও, কেরলের দিকে তাকিও না, ব্যাঙ্গালোরের দিকে তাকিও না, হায়দ্রাবাদের দিকে তাকিও না। এই ভারতের বুকে যে এই নরখাতক বিজেপি, আরএসএস, মোহন ভাগবত, বজরং দল যে থাবা বসাতে চাইছে, ওদের থাবাগুলোকে গণতান্ত্রিক পদ্ধতিতে গণ আন্দোলনের মাধ্যমে ওই থাবাগুলোকে কেটে দাও। দেখুন আব্বাস সিদ্দিকী আব্বাস ভাইজান উনি একজন শ্রদ্ধেয় ব্যক্তি, কারণ আওলাদে রসুল বলে উনি দাবি করেন। আওলাদে রসুল কিনা জানি না, তবে আওলাদে ফুরফুরা এটুকু আমি বলতে পারি। ওই আওলাদে রসুলের এভিডেন্স আলাদা কিছু। ইসলাম সম্বন্ধে কথা বলতে গেলে অ্যাজ পার ডাইরেকশন অফ হলি কোরআন, এই হাদিস, ইহুদি মার্কা হাদিস, এজিদ মার্কা হাদিস নিয়ে আমি চলি না। কারণ আল্লাহ রব্বুল আলামিন বিশ্বের মহাগ্রন্থে প্রথমেই ডিক্লারেশন দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই মহাগ্রন্থে কোনো বসন্ত নয়, কিন্তু কোনো হাদিসে দেখতে পারবেন না কোনো সাহেব লিখে গেছে জালেকাল অমুক হাদিসুন লা রাইবা, মানব রচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 200 বছর পরে এই সমস্ত হাদিস হয়েছে। উনি তো অরাজনৈতিক সংগঠন, এখনো তো রাজনীতির সংগঠন করেনি। এটা আমার খুব ব্যথা লাগে। রাজনীতি হচ্ছে ইমানের প্রথম অঙ্গ, প্রথম ফরজ, ইমানের প্রথম দাবি রাজনীতি। আজকে আমি মারা গেলে ডেথ সার্টিফিকেটটা পাবো কি পাবো না, আমি যদি বাড়িতে মারা যাই ডিপেন্ড করছে এলাকার প্রধান মেম্বারের ওপরে, যে রেকমেন্ডেশন করবে কিনা, যার বেসিসে কর্মস্থান, শ্মশান বা ডাক্তার সার্টিফিকেট ইস্যু করবে। আমার বাড়িতে যদি কোনো নর্মালভাবে বাচ্চার ডেলিভারি হয়, সে বার্থ সার্টিফিকেট পাবে কি পাবে না সেটাও ডিপেন্ড করছে রাজনীতির ওপরে। টিউবওয়েলটা মসজিদ তলায় হবে না ব্যানার্জি পাড়ায় হবে, টিউবওয়েলটা বাগদি পাড়ায় হবে না রায়পাড়ায় হবে, সেটাও ডিপেন্ড করছে রাজনীতির সিদ্ধান্তের ওপরে। তো রাজনীতি হচ্ছে
সবচেয়ে বড় ইবাদত, যে রাজনীতির মধ্যে ন্যায়ের কথা বলা আছে, যে রাজনীতি আদর্শ নিয়ে রাজনীতি হয়, যে রাজনীতিতে কাটমানি নেই, দুর্নীতি নেই, দুর্বেতন নেই, সেই রাজনীতি। অর্থাৎ আজ থেকে 1450 বছর আগে যে রাজনীতি করেছিলেন, ইমপ্লিমেন্ট করে গেছিলেন নেতার নেতা, বিশ্ব নেতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম, সেই রাজনীতি। এই রাজনীতিতে কোনো বিভেদ নেই, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই, কোনো খুনোখুনি নেই, সকলের সমান অধিকার। এতক্ষণ আমরা কথা বলছিলাম ভারতীয় ন্যায় নীতি মঞ্চের সভাপতি হাজী কাউসার আলী মল্লিকের সঙ্গে। তিনি চাইছেন দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়তে, তার জন্যই তিনি ভারতীয় ন্যায় নীতি মঞ্চ গঠন করেছেন। সময় কথা বলবে তিনি কতটুকু দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারছেন, ভারতীয় ন্যায় নীতি মঞ্চ কীভাবে থেকে তিনি তার মধ্যে থেকে কীভাবে কাজ করতে পারছেন। ক্যামেরায় টুটুলের সঙ্গে রফিকুল হাসান, রাজারহাট নিউ টাউন।